আমরা একটা সময় খুবই গরিব ছিলাম। আমরা মেসিরে ধরে রাখতে পারি নাই। এই আগস্ট মাসে, যে আগস্ট মাসে আমাদের ছেড়ে চলে গিয়েছিল আপার আব্বু এবং সাথে আমাদের সবথেকে প্রিয় খেলোয়াড়টা আমাদের বার্সার প্রাণ লিওনেল মেসি। আমরা লিওনেল মেসিরে ধরে রাখতে পারি না টাকার জন্য। আমরা গরিব হয়ে গেছিলাম। কন্ট্রাক্ট রিনিউ করার মতো কোনো টাকা আমাদের হাতে ছিল না। সময় পাল্টাইছে, যুগ পাল্টাইছে। 2021 থেকে এখন 2025 অনেক কিছুই পরিবর্তন হয়েছে। ক্লাবের ভিতরেও অনেক কিছুই পরিবর্তন হয়েছে। শুধু পরিবর্তন হয় নাই আমাদের ফিনান্সিয়াল স্টেবিলিটি। আমরা ফিনান্সিয়ালি একটুও স্টেবল হইতে পারি নাই বা একটু বড়লোকও হইতে পারি নাই। আমরা এখনও প্লেয়ার কিনি এবং আমরা এখনও রেজিস্ট্রেশন নিয়ে বারবার ঝামেলায় পড়ি। কয়দিন আগে দানি অলমো পাও ভিক্টোরের রেজিস্ট্রেশন নিয়ে ঝামেলা। বিভিন্ন নাটকীয়তা শেষে আমরা রেজিস্টার করলাম দুইটা প্লেয়ারে। এখন এই সিজনে আমরা এমনিতে তো সাইনিং পাই না। আমরা এই সিজনে সাইনিং পাইলাম, একটা গোলকিপার নিয়ে এলাম, ইয়ন গার্সিয়ারে নিয়ে আসলাম, রাশফোর্ডে নিয়ে আসলাম। কিন্তু এখন আমাদের সমস্যা আবারও সেই রেজিস্ট্রেশন নিয়ে। এবং এইবার রেজিস্ট্রেশনে শুধুমাত্র বার্সেলোনার হাত নাই, কারণ বার্সেলোনা পুরো একটা প্রপার প্ল্যান করে নিয়েছিল তারা কীভাবে এইবার প্লেয়ারগুলোরে রেজিস্ট্রেশন করাবে। প্লাস আমরা গত সিজন থেকে যে লামাসিয়াগুলো খেলায় নিয়ে আসছিলাম ওদেরকে এই সিজনে রেজিস্টার করতে হবে। এবং আমরা সকল কিছু প্ল্যান করার পরে আমাদের ওই প্ল্যান অনুযায়ী কিচ্ছু হইতেছে না। এবং এই সব কিছুর মূলে আছে আমাদের সোকল্ড ক্যাপ্টেন, আমাদের সোকল্ড বার্সা লেজেন্ড টার স্টেগান। এবং এর সাথে আমাদের ক্লাব ছাইরা সৌদি প্রো লিগে চলে যেতেছে আমাদের গত সিজনের বেস্ট ডিফেন্ডার ইনিয়াগো মার্টিনেজ। এবং পুরো ফ্রিতে বার্সেলোনা জাস্ট গিভওয়ে করছে একটা, যে নেন আপনারা ফ্রিতে নিয়ে যান। ভাই সৌদি থেকে প্রত্যেকটা লোক টাকা কামাইতেছে, আমরা কামাইতে পারতেছি না। এই যে আমাদের এই ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি নিয়ে একটা সমস্যা, আমরা ফিনান্সিয়ালি স্ট্রং হইতে পারতেছি না, রেজিস্টার নিয়ে আমাদের বারবার ভুগতে হইতেছে। এর পিছনের সবগুলা কারণ নিয়ে আজকের এই ভিডিওতে একটু কথা বলবো। সবগুলা বিষয় ক্লিয়ার হইতে গেলে আপনারা পুরো ভিডিওটা দেখতে হবে। চলেন একেবারে শুরু থেকে শুরু করা যাক। লা লিগায় একটা নিয়ম আছে, যদি কোনো প্লেয়ার ইনজুরির কারণে 4 মাস বা তার বেশি সময় ধরে ক্লাবের বাইরে থাকে তাহলে তার স্যালারির 80% কোনো হিসাবে দেখাইতে হয় না। এখন এই অবস্থায় টার স্টেগান গত সিজনের পর থেকে একটু ইনজুরিতে ভুগতেছিল, যেখানে তার এই সিজন শুরুতে একটা সার্জারি করে এবং বার্সা ভাবে যে এখন 4 মাসের বেশি সে মাঠের বাইরে থাকবে। ওই 80% স্যালারির ভিতরে বাকি যে প্লেয়ারগুলো আছে, আমাদের লামাসিয়ান প্লেয়ারগুলো আছে প্লাস যেগুলো আমরা কিনে নিয়ে আসছি, আমাদের সবগুলার রেজিস্ট্রেশন হয়ে যাবে। কারণ টার স্টেগান আপাতত বার্সেলোনার হাইয়েস্ট পেইড একজন প্লেয়ার। কিন্তু এই সকল প্ল্যানে একেবারে হিসু করে দিয়েছে আমাদের টার স্টেগান সাহেব, আমাদের সোকল্ড ক্যাপ্টেন অথবা বার্সেলোনার সোকল্ড লিজেন্ড। তার ইনজুরির কিছুদিন পরে সে টুইটারে এসে এমন একটা পোস্ট করে যেখানে সে লেখে সে 3 মাসের ভিতরে আবার ফিরে আসতেছে। ওর আগে যে ইনজুরিগুলো হয়েছিল 2021 2023-এ তখনও সে মোটামুটি 3 মাসের আগে রিকভার হয়ে যায় এবং সেইখান থেকে হয়তোবা সে এইবার আবার পোস্ট করছে সে 3 মাসের আগে ব্যাক করবে। এখন বার্সেলোনা বলতেছে যে না, সে 3 মাসের আগে ব্যাক করতে পারবে না, তার মেডিকেল রিপোর্ট দেখতে হবে। তার মেডিকেল রিপোর্টগুলো লা লিগায় সাবমিট করলে তারা এগুলো খতিয়া দেখা তারা হয়তো রেজিস্ট্রেশনটা ঠিক মতো করতে দিত। এজ একটা টিমের ক্যাপ্টেন, একটা ক্লাবের ক্যাপ্টেন হিসাবে আপনার কী করণীয় তখন? যে হ্যাঁ আমি যেহেতু বাইরে আসি তো প্লেয়ারগুলো ঠিকঠাক হয়ে যাক, প্লেয়ারগুলো নিবন্ধন হয়ে যাক বা রেজিস্ট্রেশন হয়ে যাক। আমাদের টের স্টেগান সাহেব কী করলো? উনি তার মেডিকেল রিপোর্ট সাবমিট করবে না এবং যার সমস্যা, যার মেডিকেল ইস্যু, তার পারমিশন ছাড়া সেই মেডিকেল রিপোর্টগুলো সাবমিট করা আইনিভাবে সমস্যা বা আইনিভাবে বেআইনি এটা। এখন বার্সেলোনা এমন কোনো আইনি পথ খুঁজতেছে যেখান থেকে হয়তো বা ওর রিপোর্টগুলো জমা দিতে পারবে। আবার টার স্টেগান বলতেছে সে রিপোর্ট জমা দিবে না। ফুটবলে এরকম একটা কথা আছে, ফুটবল আমাকে ছেড়ে দেওয়ার আগে আমি ফুটবল ছেড়ে দেবো। এখন এই বিষয়টা আপনি ক্লাবের ক্ষেত্রে কেন প্রযোজ্য না? যেহেতু আপনি বুঝতেছেন যে ক্লাব আপনারা রাখতে চাইতেছে না, আপনি থার্ড চয়েস গোলকিপার হয়ে আসেন বা সেকেন্ড চয়েস গোলকিপার হয়ে আসেন, সেক্ষেত্রে আপনি কেন জোর জবরদস্তি করে এই ক্লাবে থাকতে হবে? আপনার কেন এরকম বেহায়া বা নির্লজ্জতা করতে হবে যেখানে বার্সা ফ্যানরা আপনাকে ভালোবাসতো? যদি এই সময়ে আপনি ক্লাব ছেড়ে চলে যেতেন অথবা এই 4 মাসের রিপোর্টটা আপনি সাবমিট করতেন, দেন হয়তো বার্সা ফ্যানদের কাছে আপনি ওই যে লিজেন্ড তকমাটা পাইছিলেন সেটা হারাইতেন না। দেখেন টার স্টেগান আমাদের জন্য অনেক কিছু করছে, আমাদের জন্য এমন কিছু সময় টার স্টেগান আমাদের দেয়াল হয়ে দাঁড়াইছে যখন হয়তো আমরা একদম খাদের কিনারায় ছিলাম। আমাদের এরকম অনেক ম্যাচ জিতাইছে, এরকম অনেক শিরোপা আমাদের টার স্টেগান জিতাইছে। কিন্তু এই মুহূর্তে আইসা অতীতটা আসলে আমরা বইলা দিতেছি, বলা দরকার, বইলা যাইতে হবে আপনাকে।
কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার, কিন্তু বার্সার সাথে টার স্টেগানের শেষটা ভালো হইতেছে না, সম্ভাবনা ভালো থাকতেছে না। এখন বার্সেলোনার 4 জন গোলকিপার আছে, ইনাকি পেনা, সেজনি, টার স্টেগান, ইয়ন গার্সিয়া। কিন্তু সামনের দিন 10 পরে আমাদের লা লিগা শুরু হইতেছে এবং সেইখানে খেলানোর মতো আমাদের কাছে গোলকিপার একটা, সেটা হলো ইনাকি পেনা, বাকি 3 জনের নিবন্ধন নাই। এখন এই ফিনান্সিয়াল স্টেবিলিটি ফেরানোর জন্য এইগুলো রেজিস্টার করার জন্য বার্সেলোনা কী করতেছে, এখন বিক্রি করতেছে ফার্মিন, কাসাদোর মতো প্লেয়ার বিক্রি করতেছে, সাথে আমাদের মার্টিনেজ চলে যেতেছে সৌদি একটা ক্লাবে। হ্যাঁ, মার্টিনেজের এরকম কিছু ক্লজ ছিল যেখানে সে আগে উল্লেখ করে রাখছিল যদি এরকম কোনো অফার সৌদি প্রো লিগ থেকে আসে যেখানে ভালো কোনো অফার আছে, তাইলে সে কোনো প্রকার রিলিজ ক্লজ ছাড়া সৌদি প্রো লিগে যোগ দিতে পারবে তার কন্ট্রাক্ট টার্মিনেট করে। এখানে শুধুমাত্রই কিন্তু এই সৌদি প্রো লিগের অফারটাই ছিল না, আমার মনে হয় নিয়াগো মার্টিনেজ যাওয়ার পিছনে এই রেজিস্টার সম্পর্কিত বিষয়গুলো সেগুলো আসলে অনেক বড় একটা ইস্যু। মার্টিনেজ এটা বুঝতে পারতেছিল যে এখন এরকম ইউরোপিয়ান টপ 5 লিগে 34 বছর বয়সী একজন ডিফেন্ডার টানা 40টা ম্যাচ দেওয়া বা টানা 40 ম্যাচের একটা লিগ শেষ করার মতো বয়স তার এখন নাই। সে আরও কিছু সময় আমাদের সার্ভিস দিতে পারতো, এবং এখন ওর চলে যাওয়াতে আমাদের কাছে ব্যাকআপ বলতে কিছুই নেই। আমরা এখন আরাহো দিয়ে শুরু করব। আরাহো খুব খারাপ খেলে ওরকমটা না, আরাহো অবশ্যই ভালো খেলে, জাবির আন্ডারে সে খুবই ভালো খেলছে, কিন্তু এখন সিস্টেমটা অন্যরকম। এখন এই সময় আইসে এরকম আপনি যদি বলেন যে ক্রিয়েটিভ যে ডিফেন্সটা এখন চলতেছে এইখানে আইসা আরাহো এরকম প্রবেন না, আরাহো ওরকম বেস্ট একটা চয়েস আপনার কাছে না। কোবার্সির সাথে আরাহোর বন্ডিংটা এমনিতেই অন্যরকম ছিল। আমরা ভালো খেলবো খারাপ খেলবো, আমাদের সিজনের সামনে রেজিস্টার নিয়ে সমস্যা হবে কি হবে না, কীভাবে রেজিস্টার করতে পারবো, ইনিয়াগো মার্টিনেজের স্যালারি দিয়ে আমরা কি প্রত্যেকটা প্লেয়ারকে নিবন্ধন করাতে পারবো কিনা, বা কয়টা প্লেয়ারকে নিবন্ধন করাতে পারবো সেটা সামনে দেখা যাবে। সামনে নাটক আরেকটা বাকি আছে, নিবন্ধন নিয়ে আরেক নাটক শুরু হবে। কিন্তু আমাদের প্রশ্নটা, আমাদের বার্সা ফ্যানদের প্রশ্নটা আসে টের স্টেগানের উপরে। এই সকল কিছুর মূলে একমাত্র টের স্টেগান। যদি টের স্টেগান ক্লাব ছাড়তো অথবা যদি সে তার মেডিকেল রিপোর্টটা জমা দিত, আমরা ইজিলি প্রত্যেকটা প্লেয়ারকে রেজিস্টার করাতে পারতাম। এবং এই সকল পরিস্থিতির পরে টের স্টেগানের কাছ থেকে ক্যাপ্টেনের আর্মেরটা ছিনায় নেওয়া হয়েছে এক প্রকারের, তারে ক্যাপ্টেন থেকে বরখাস্ত করা হয়েছে। এখন আমাদের প্রথম চয়েস ক্যাপ্টেন হয়েছে আরাউহো। এই সকল অপমানের পরেও যদি টের স্টেগান তার এইসব কাজ থেকে শুধরে না আসে তাহলে শুধুই লজ্জা। আর যারা এখন পর্যন্ত টের স্টেগানের লিজেন্ড বলে দাবি করতেছেন ওই লোকগুলোর বাসায় গিয়ে আমি পিঠে আসবো। তো এই নাটক চলতে থাকুক। সামনে আমাদের নিবন্ধন নিয়ে কী সমস্যা হইতে পারে, আমরা নিবন্ধন নিয়ে কী সমস্যায় পড়তে পারি, সেই বিষয়গুলো সামনে দেখা যাবে, সেটা নিয়ে ভিডিও আবার আসবে। এই সকল কিছুর আপডেট পাইতে যদি আপনি আমাদের ভিডিওটা ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো করে রাখতে পারেন। ধন্যবাদ এই পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।